রানার অফের পর ফের জালে আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে ৩, পাকচর সন্দেহে গ্রেফতার আরো ৩। ধৃত সন্দেহভাজন রশিদুল, নাসিরউদ্দিন ও সফিকুল ভারতীয় মোবাইল সিম পাকিস্তানে পাচারের অভিযোগ। বাংলাদেশেও ভারতের সিম পাচার। অভিযুক্তদের জাল নোট চক্রের সঙ্গেও ধৃতরা জড়িত থাকার সন্দেহ। পাকিস্তানে বসেই তথ্য সংগ্রহের প্রলোভন, বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলার চেষ্টা। পাকিস্তান ও বাংলাদেশের মোবাইল নম্বর পাচার। পাক জঙ্গিদের মোবাইল নম্বর পাঠায় ধৃত সফিকুল। বাংলাদেশে 2টি ভারতীয় সিম, অর্থাৎ কোথাও যেন এই হানি ট্র্যাপে হাতিয়ার সিম কার্ড। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, পাকিস্তানে বসেই তথ্য সংগ্রহের প্রলোভন দেখানো হতো। দেখা একেবারে যে সিম কার্ডগুলিকে ইতিমধ্যে ট্র্যাক করা গেছে, দেখো 4টি নাম্বার সামনে এসছে এবং সেই সিম কার্ডগুলি এই ভারত থেকেই কালেক্ট করে বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠিয়েছিল এই 3 অভিযুক্ত। এবং যে অভিযোগটা আসছে, বিভিন্ন আর্মি বেস ক্যাম্পকে টার্গেট করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই ফোর্ট উইলিয়ামে এই সিম কার্ডের একটি নাম্বার থেকে একজন সেনা কর্তাকে ফোন করা হয়েছিল এবং তাকে প্রলোভন দেখানো হয়েছিল। সেই বিষয় কিন্তু ফোর্ট উইলিয়ামের তরফ থেকে পুলিশকে জানানো হয়। এবং শুধু ফোর্ট উইলিয়াম নয়, দেশের বিভিন্ন আর্মি বেসে কিন্তু এই নাম্বারগুলো ব্যবহার করেই চলতো এই পাক আইএসআই গুপ্তচর বৃত্তি। এবং আইএসআই যারা শীর্ষ আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই অনুমান। কারণ প্রায় 4 থেকে 5টি মোবাইল নাম্বার, যেগুলোর সিম ইতিমধ্যে এখান থেকে কালেক্ট করে কোচবিহার সীমান্ত লাগোয়া জায়গা থেকে বাংলাদেশে যে একজন হ্যান্ডলার রয়েছে আকবর নামে, তার হাতে পৌঁছে দিয়েছিল এই 3 অভিযুক্ত। এবং সেই হ্যান্ডলারই পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব প্রদেশ পাকিস্তানের, সেখানে বিভিন্ন জায়গায় যারা আইএসআইয়ের সঙ্গে সরাসরি যুক্ত তাদের হাতে এই সিম কার্ড তুলে দিয়েছিল। এবং সেই সিম কার্ড ব্যবহার করে ফোন করেই হানি ট্র্যাপে ফেলার চক্রান্ত, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলার চক্রান্ত করতো এই গুপ্তচরেরা। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই আর্মি বেস ক্যাম্পগুলোকেও কিন্তু এরা টার্গেট করেছিল। এবং যখন ফোর্ট উইলিয়াম থেকে পুলিশকে এই বিষয়টি জানানো হয়, কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু এই সিম কার্ড বা এই মোবাইল নাম্বার ট্র্যাক করা হয়। সেই সূত্র ধরেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। বা তোমরা জানাবো যে এই যে নেটওয়ার্ক, তা অত্যন্ত দূর পর্যন্ত বিস্তৃত। এর পেছনে বেশ কয়েকজন যুক্ত রয়েছে। তারা কারা, তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর তরফে তল্লাশি অভিযানে চালানো হচ্ছে। এদিকে ধৃত আইএসআই এজেন্ট রশিদুল জাল নোটের এজেন্ট। ধৃত আইএসআই এজেন্ট এই রশিদুল, তার জাল নোটেরও কারবার রয়েছে, জাল নোটের এজেন্ট। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, জঙ্গি যোগে এই জাল নোটের কারবার। দেখো একেবারে এই কারবার কিন্তু 1-2 বছরের নয়। পুলিশ সূত্রে এটা খবর, এই রশিদুল 2023 সাল থেকে 2025 সালে নাজিরবাদ যে বর্ডার সীমান্ত লাগোয়া অঞ্চল রয়েছে, সেই জায়গায় 6 থেকে 7 লক্ষ টাকা জাল নোট পাচার করেছিল। এবং এর আগেও এই রশিদুলের নাম জাল নোট পাচারে জড়িয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই জাল নোট কোথায় তৈরি হতো বা কাদের নির্দেশে তৈরি হতো, এইগুলোর পেছনে আর কারা কারা যুক্ত, ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখবো। এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি, নেপালে বেশ কয়েকজন পাক গুপ্তচর রয়েছে আইএসআইয়ের সঙ্গে সরাসরি যুক্ত। এরকম বেশ কয়েকজন রয়েছে যারা ইতিমধ্যে এসটিএফ এর স্ক্যানারে রয়েছে। তাদের সঙ্গে জাল নোটের কারবার চলতো। তাহলে উদ্দেশ্য কি ছিল, মোটিভ কি ছিল? অনুমান করা হচ্ছে যে ভারতের অর্থনীতির বাজারে এই জাল নোট ছড়িয়ে দিয়ে কার্যত অর্থনীতি ভেঙে ফেলার কি কোনো রকম তাদের বড়সড় নাশকতার চক ছিল, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং অন্যদিকে এই রশিদুলের অ্যাকাউন্টেই বাংলাদেশে থাকা পাক গুপ্তচর আকবর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মারফত 2.5 লক্ষ টাকা ট্রান্সফার করেছিল। এই 2.5 লক্ষ টাকা তাকে কেন দেওয়া হয়েছিল? কোনো নাশকতার ছক, নাকি এই জাল নোট ছাপানোর জন্য যে অর্থ, সেই অর্থের যোগান হিসেবে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল? এবং বিগত 5-6 বছর ধরে এই জাল নোট ছাপানো এবং সেগুলোকে বাংলাদেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী অঞ্চল এবং দেশে
মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু রশিদুল বহুদিন ধরে ছড়াচ্ছিল। 2023 থেকে 25 সালে এই রশিদুলের নামও উঠে আসে। সেক্ষেত্রে কারা রয়েছে এর পেছনে, নেপালেও যারা রয়েছে তারা কারা, ইতিমধ্যে গোটা বিষয়টি কিন্তু রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। অর্থাৎ জাল নোটে জঙ্গি জাল, আর এই জঙ্গি জাল কতদূর বিস্তৃত পুরো বিষয়টা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বেশ রৌরব। রানার অফের পর ফের জালে আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে 3 জন। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে গ্রেফতার রশিদুল। রশিদুলের বাড়ি থেকে 5টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বেঙ্গালুরু ও দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত রশিদুল। 1 বছর আগে সাহেবগঞ্জে বাড়িতে ফেরে রশিদুল। বাড়ি থেকে কিছুটা দূরেই বাংলাদেশ সীমান্ত। এসআইআর এ নাম বাদ যায় এই ধৃত আইএসআই এজেন্ট রশিদুল হকের। কবে থেকে নিখোঁজ আপনার? এই বৃহস্পতিবার থেকে ওই বাইক ভ্যাল করবার গেছে, অটোনা নয়ের হাত থেকে তুলে নিয়ে গেছে। আমরা তো জানি না বাড়ির, তাই দেখি এসে গিয়ে বাড়ির খবর দিছি। ছেলের সাথে কোনো দেখাই হয় না, নিখোঁজ। কতগুলো পুলিশ আছে? মানে 18-19 জন। একটা লেডিস এসছে। পুলিশ এসে দেখে আমার বাড়িতে বলে জাল নোট আছে, জাল টাকা আছে, বাড়ি চেকিং করবে। সুকেশ যত ড্রেসিং ফেসিং যত কিছু আসলো বিছনিয়ে পাটি সবুলটি দেখছি। স্যার আধার কার্ড করে আনছি, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করছে। 4:30টার দিকে বাইরে এলো, গাড়িটা খারাপ হয়েছে, গাড়িটা ঠিক করে আনি। 4:30টার দিকে গেছে, 4:45টার দিকে বলে ওকে ধরছে, আমরা জানি না। কিছু লোক এসে বাড়িতে বললো, খবর দিল যে তো আপনার স্বামীকে তুলে নিয়ে গেছে। এই পর্যন্ত খবর তোরা হচ্ছে 1টার দিকে পুলিশ আসছে, এসে বললো যে রশিদুলের বউ কোথায়। আমি বললাম এখানে। ও তোমার ঘর সার্চ করতে। আমি বললাম যে কি কারণে ঘর সার্চ করতেছেন, কেস আছে এরকম করে বললো। কি কেস? কোনো 2 নম্বরই কেস। হয়তো এইরকম করে কেউ ফাঁসাইছে, কিন্তু আমরা আজ পর্যন্ত আমি বিয়ে আসছে থেকে দেখি নাই ও এরকম কাজ করে বা আমাকে কোনোদিনও বলে। কাউকে তুলতে গেলে নোটিশ লাগে, কিন্তু ওকে যে তুললো আমরা তো কেউ জানি না, নোটিশ পাই নাই। বাড়ি সার্চ করতে গেলেও নোটিশ লাগে। ওরা বাড়ি সার্চ করতে এসে ডাইরেক্ট বলতেছে রশিদুলের ঘর কোনটা। রশিদুল তো ভালোই ছিল আর কি। এমন ও কি কাজকর্ম কি করে আর কি? কাজকর্ম কৃষি কাজ, বর্তমান ব্যাঙ্গালোর থেকে যাচ্ছে। হ্যাঁ, আসিয়ে বাড়িতে এখন কৃষি কাজ করে। ওর বিরুদ্ধে পুলিশ যেটা বলছে যে এখান থেকে সিম নিয়ে বাংলাদেশে পাঠাতো, জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিল। ওটা ফাঁসানো চক্কর। রশিদুলের জন্ম কি এখানেই? এখানে তো জন্ম। এবার ভোট দিয়েছিল কি? হ্যাঁ। কোন পার্টি? এবার ওর ভোটটা মনে হয় ডিলেট হয়ে গেছে। শ্বশুর বাড়িতে ডেরা আইএসআই এজেন্ট শফিকুলের। রশিদুলের বাড়ি থেকে 5টি মোবাইল বাজেয়াপ্ত করেছে এসটিএফ। এদিকে রানার অফের পর ফের জালে 3 আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে শফিকুল। গোয়াল পুকুরে পাকচর শফিকুল শ্বশুর বাড়িতে। কয়েক বছর আগেই বিয়ে করে শফিকুল। কি কাজ করত জানা নেই, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। সাফিকুল কে হয় আপনার? আমার বর বাংলাদেশ থেকে আসছিল, তারপর আপনাকে বিয়ে করছিল? বলছে যে বাংলাদেশে, তো ওটা আমি বলতে পারবো না। বলছি কালকে রাতে পুলিশ আসছিল বাড়িতে? রাতে আসছিল, নিয়ে দেখাই সাইন টাইন করে নিয়ে গেল। আপনার স্বামীর কি এখানে ভোটার কার্ড আছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে, ওর কাছে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে। আপনার স্বামীকে যে গ্রেপ্তার করা হলো, এই যে পাকিস্তানে ভারতের সমস্ত তথ্য পাচার করতো, এমনকি জাল নোটের ব্যবসা করতো। না, এটা ভুল কথা। ওই কাজ করে না, ওকে কেউ ফাঁসাইছে। আমি জানি ওই কাজ করে নাই। তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল, কিছুদিন যখন ছিল ও, কিন্তু প্রায় 3-4 বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে। রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে। শ্বশুর বাড়িটা কোথায়? দেওনা। কি নাম যাকে ধরেছে? শফিকুল। ও মানে আটাং পাটাং এদিকে ওদিকে ঘুরতে ফিরতেই থাকতো। কাজকর্ম কি করতো না করতো সেগুলো আমরা জানতাম না। এমনি আসল বাড়ি কোথায়? আসল বাড়ি সম্বন্ধে আমি জানি না। এখন শুনলাম যে বাংলাদেশ বাড়ি। চাইছি ও যদি মানে বিদেশি হয় তো ওর শাস্তি হোক।
আমাদের কাছে যেটুকু খবর আসলো, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামনা থেকে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চল আছে পুকুরিয়া, তারই একটা গ্রাম গ্রামনা থেকে STF গ্রেপ্তার করেছে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে। দেখুন, এটা তো পশ্চিমবঙ্গবাসী বিগত 15 বছর থেকেই আতঙ্কের মধ্যেই আছে যে এরকম গুপ্তচর, এরকম আতঙ্কবাদীরা কোথায় কোথায় আরও ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কোন কোনায় কোনায় লুকিয়ে আছে। কিন্তু এর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এরকম পাকিস্তানি গুপ্তচর এবং আতঙ্কবাদীরা কোনায় কোনায় ধরা পড়ছে। এই রানার ওফের পর 3 ISI এজেন্ট STF এর জালে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের 2 মন্ত্রী তাপস রায় এবং অর্জুন সিং এর সঙ্গে। তারা কি বলছেন শুনুন। পশ্চিম বাংলা হলো সেফ জায়গা করে রেখেছিল পুরনো সরকার। এখানে জিহাদিদের সংগঠন সক্রিয় ছিল, খারিজি মাদ্রাসা বর্ডার এলাকা সক্রিয় ছিল। তার জন্য ওরা সাহস পেয়ে এই জায়গাটাকে সেফ জায়গা বানিয়ে নিয়েছিল। আমাদের পুলিশ সেন্ট্রাল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিতভাবে খুব ভালো একটা আগামী দিন। প্রতিদিনই জঙ্গিদের নেতা জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই ভারতবর্ষের কোনো কোনো প্রান্তে যে ওই টুকরে টুকরে গ্যাং ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, ভারতবর্ষের ভালো তারা চায় না। এটাই তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিফোর আস। আমরা যারা ভারত মাতার সুসন্তান তাদের সামনে, রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে।